আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ আমল নিল ট্রাইব্যুনাল। গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দেওয়া হয়েছে, সব ইস্যুতে সমঝোতা নয়, হুঁশিয়ারি তারেক রহমানের। জনগণের প্রত্যাশাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় বিএনপি। ভারতের দালালির দিন শেষ, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সীমান্তে আর একটিও হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন চায় সব রাজনৈতিক দল, ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ আলী রিয়াজের। এবং আলোচিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। এনবিআর এর 3 সদস্য ও 1 কমিশনারকে অবসরে পাঠালো সরকার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দেয়া হয়েছে 2 মাসের কারাদণ্ড। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই রায় দেন। 11 মাস আগে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনার সাজা হল। আরও জানাচ্ছেন ওমান চিশতি। গেল বছর আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশজুড়ে তার বিরুদ্ধে হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের 2 শতাধিক মামলা হয়। এরই মধ্যে গত অক্টোবরে গাইবান্ধার যুবলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে শেখ হাসিনার ফোন আলাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফোন আলাপের সময় তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। ফরেনসিক পরীক্ষায় ফোন আলাপটির সত্যতাও পাওয়া যায়। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি ভালো লাগলো আপনি আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে আদালতে উপস্থিত হননি কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি। বুধবার শুনানি শেষে এই মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 1। তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার বিচারিক স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়, যদিও আদেশের পর গণমাধ্যমে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। আমি জাজমেন্টটা দেখি, জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরে বিবেচনা। গ্রেফতার বা আত্মসমর্পণের পর থেকে শেখ হাসিনা ও বুলবুলের এই দণ্ড কার্যকর হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, সারা দেশের সব আদালতে ভীতির সঞ্চার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তাকে ও তার সহযোগীকে সাজা দেওয়া যৌক্তিক বলে মনে করেন আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায়ে এই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সাজা পেলেন, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। জুলাই গণ অভ্যুত্থান ইস্যুতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটি প্রথম কোনো দণ্ড। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দিয়েছে বিএনপি। তবে এর মানে এই নয় যে সবকিছুতে ছাড় দেওয়া হবে, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির কাছে দেশের মানুষের যে প্রত্যাশা তার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে দলকে সংগঠিত করছে বিএনপি। এরই অংশ হিসেবে দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন পরিণত হয় হাজারো নেতাকর্মীর মিলন মেলায়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সমাপনী বক্তব্যে তিনি বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটোই অনেক বেশি। সে কারণেই গণতন্ত্রের ভিত্তি রচনার জন্য সবার মতকে সম্মান দিতে হবে। বড় রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব বড়। গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয়, সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে। আমি যেহেতু বড়, স্বাভাবিকভাবেই অন্য যারা আছে, যারা আমাদের সমান নয়, তাদের মতামতকে আমাদের সম্মান দিতে হবে। সকলের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। সরকারের সংস্কার উদ্যোগকে বিএনপি সহযোগিতা করছে না এমন অভিযোগ ঠিক নয় দাবি করে তারেক রহমান বলেন, জনপ্রত্যাশা পূরণে বিএনপি সবচেয়ে বেশি ছাড় দিয়েছে। কিছু কিছু নিউজ মিডিয়া হয়তো বলার চেষ্টা করছে যে রিফর্ম কমিটিতে বিএনপি মানছে না, কিন্তু বাস্তব সত্য যেটা হলো, বিএনপি অনেক বিষয়ে অনেক ছাড় দিয়েছে। দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি। ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি, সিদ্ধান্ত নেবে জনগণ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলেই আওয়ামী লীগকে বিতাড়িত হতে হয়েছে। তাই এমন কোনো কাজ করা যাবে না যা মানুষ পছন্দ করে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এদেশে ভারতের দালালির দিন শেষ বলে সাফ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে পথসভায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না। এ সময় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বান জানান এনসিপি নেতারা। কুড়িগ্রাম ও লালমনিরহাট ঘুরে আরো জানাচ্ছেন মাঝারুল হক মুহাজির, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম চষে বেড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সিক্ত হন সাধারণ মানুষের ভালোবাসায়। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা শেষ করে এনসিপি। বিদ্যমান যত রাজনৈতিক ব্যবস্থা আছে, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, কোনো কিছুর উপরে বাংলাদেশের মানুষ আর ভরসা করতে পারছে না। আমাদের কাছ থেকে তারা নতুন কিছু প্রত্যাশা করছে এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রকল্প আমরা দিয়েছি, যে পরিকল্পনা এবং প্রতিজ্ঞা আমরা করেছি, আমরা সেটা রাখবো বলে তারা বিশ্বাস করে। শহরকেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য বলে জানান নেতারা। এদিন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদের হয়ে প্রচারণাও চালান তারা। সামনে যে পুলিশ ভাইরা রয়েছে, আমরা আপনাদেরকে বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন। আমরা আপনাদেরকে বলবো, কোন রাজনৈতিক দলপন্থী না হয়ে আপনারা বাংলাদেশপন্থী পুলিশ হয়ে উঠুন। কুড়িগ্রাম পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা হয়েছে। আমরা আর পিছিয়ে থাকতে দেব না। আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই, আমাদের কোনো গোষ্ঠী নাই, আমাদের কোনো ব্যক্তি নাই। আমাদের একটাই চাওয়া, কুড়িগ্রামের উন্নতি। সরকারি হাসপাতালে যে চিকিৎসা ঢাকায় হয়, সেটা যাতে আপনাদের জেলাতেও হয়, সেটা নিশ্চিত করতে হবে। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, কোনো মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। সীমান্তে আমাদের যে ফেলানির লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানি হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে গুলি করার সাহস পায়। ভারতের দালালির দিন শেষ,
গোলামীর দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের আহ্বান জানান এনসিপি নেতারা। পাশাপাশি নিন্দা জানান চট্টগ্রামের পটিয়ায় ছাত্রদের ওপর পুলিশি হামলার। রংপুরের পদযাত্রার পর দ্বিতীয় দিন কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলায় এভাবে এই পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে তারা কথা বলেন এখানকার বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে, এখানকার সাধারণ মানুষদের সঙ্গে, যেই সব চিন্তা ভাবনাকে এক করে তারা বিনির্মাণ করতে চায় আগামীর বাংলাদেশ। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, কুড়িগ্রাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনে রাজনৈতিক দলগুলো অভিন্ন মত দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 8ম দিনের সংলাপ শেষে একথা বলেন তিনি। জুলাইয়ের মাঝামাঝি বা তৃতীয় সপ্তাহে ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানান আলী রিয়াজ। মনির হোসেন তপুর রিপোর্ট। নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই 3 ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের আয়োজন করে ঐকমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের অভিন্ন মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। এখন পর্যন্ত আলোচনা ইতিবাচক বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃ প্রতিষ্ঠা করার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেন এবং একটি সুনির্দিষ্ট ঐকমত্য আছে। জাতীয় ঐক্য সৃষ্টি করতে শুরু থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছে বিএনপি। বিরোধিতার প্রোপাগান্ডা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশের সাথে একত্রতা জানিয়েছে বিএনপি। যে আমরা কিছু কিছু সংশোধনী চাই, কারণ শুধুমাত্র জুডিশিয়ারির হাতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা হওয়াটা ছেড়ে দেওয়াটা আমরা সঠিক মনে করছি না এবং এই বিষয়ে প্রায় সকলে একমত। আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। জাতীয় ঐক্যমতের ক্ষেত্রে আমরা যেন সমস্ত বিষয়ে একমত হতে না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে, মেজর ইস্যুসগুলোতে যাতে আমরা একমত হতে পারি সেই বিষয়ে যেন আমরা যাই, সেই জন্য আমাদের চূড়ান্ত সহযোগিতা আছে। আজকে যেটা আপনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে, এ সময় জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনও করতে হবে। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন এই দুটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হতে হবে, এটা আমাদের দাবি। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠন করার বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। সেই বিষয়ে আমরা মতামত। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সব সংকট দ্রুত নিরসন করে চলতি বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের অন্তত 100 স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ বিষয়ক ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মকর্তারা জানান, পার্বত্য চট্টগ্রামের স্কুলগুলোতে ভার্চুয়াল লেখাপড়া চালুর ক্ষেত্রে 3 ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেখানে দুর্গম এলাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে, ইন্টারনেট সংযোগ নেই এবং এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ওই এলাকায় দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। এক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করে বিদ্যুতের ঘাটতি নিরসন এবং মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক পরিষেবা ব্যবহার করে সংকট মোকাবিলার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর পাশাপাশি দক্ষ শিক্ষকের ঘাটতি মোকাবিলায় স্কুলের তালিকা করে সেসব স্কুলে একটি নির্দিষ্ট মেয়াদে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগেরও পরামর্শ দেন তিনি। ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেয় সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভাগীয় মামলায় তাকে চাকরি হতে বরখাস্তকরণ, গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয় তাকে বিধিমালা অনুযায়ী চাকরিচ্যুত করা হয়েছে। গত বছরের 6 অক্টোবর
তাপসী তাপস্য মুর্মি তার ফেসবুকে এক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 3 সদস্য ও 1 কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন এনবিআর সদস্য আলমগীর হোসেন আহমদ ও আব্দুর রউফ এবং কমিশনার শব্বির আহমেদ। এর মধ্যে শব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলে কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন। বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এই আদেশ দেয়। এতে বলা হয় তাদের 4 জনের চাকরিকাল 25 বছর পূর্ণ হওয়ায় অবসর দেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এনবিআর শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রেখে আমদানি রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে দুর্নীতি দমন কমিশন এনবিআর এর 11 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করছে। তার মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদারও রয়েছেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার হ্যান্ডলিং এর দায়িত্ব পেতে যাচ্ছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড কোম্পানি। তার আগে 6 মাস দায়িত্ব পালন করবে নৌবাহিনী। উপদেষ্টা এসব তথ্য জানিয়ে বলেন, বিদেশি কোম্পানিকে দিলেও নিরাপত্তার কোনো সমস্যা হবে না, বাংলাদেশের জনবল দিয়ে পরিচালনা করতে হবে। বন্দর চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ডকে কাজ দিলে বন্দরের আয় বাড়বে, কমবে জাহাজ ও কন্টেনার বহনের খরচ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এতদিন চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার হ্যান্ডেলিং এর দায়িত্ব পালন করে আসছিল সাইফ পাওয়ার টেক। 7 জুলাই তাদের চুক্তি শেষ হচ্ছে, ফলে আগামী 6 মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক। নেভি যেই অর্গানাইজ করুক না কেন, পোর্টের থেকে কোনো কাউরে চাকরি যাচ্ছে না। 6 মাস পর চট্টগ্রাম বন্দরের দায়িত্ব পেতে পারে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক কোম্পানি। এর মধ্যে তাদের সাথে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। বিদেশি কোম্পানিকে দায়িত্ব দেওয়ার যে সমালোচনা চলছে তার জবাবে উপদেষ্টা জানান, বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে না সরকার, বাংলাদেশের জনবল দিয়েই পরিচালনা করতে হবে। ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই পোর্ট। দুবাই পোর্টকে কোনো দেশ নিয়ে গেছে পর্যন্ত? আমাদের যে বলা হচ্ছে পোর্ট নিয়ে যাবে, বিদেশিরা আসতেছে, এটা আমার মনে হয় হয়তো কোনো স্বার্থ আছে লোকজনের, যে এরা আসলে আবার ওই স্বার্থ পুরো হবে না। যেগুলো আমরা জানি পোর্টের, আপনারা ভালো করে জানেন যে পোর্টের চাঁদাবাজি কীরকম হয়। আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। অনেকের সন্দেহ অনেক রকম আছে। এখানে আমি পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করবো, বাইরের কোনো লোক আনতে পারবো। বাইরের ইউরোপে তো আছে ওদের অ্যাডভাইজার, কিন্তু অন্য এই উপমহাদেশের কোনো লোক নিতে পারবে না। এ সময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান জানান, ডিপি ওয়ার্ল্ড দায়িত্ব নিলে বন্দরের চেহারা পাল্টে যাবে, আধুনিক জাহাজ আসবে, তৈরি হবে নতুন নতুন রুট, কন্টেনার হ্যান্ডলিংয়ের সংখ্যা বাড়বে, কমবে পরিবহন খরচ। যখন আপনার এই ডিপি ওয়ার্ল্ডের মতো একটা কোম্পানি আসবে তখন কিন্তু দেখবেন যে মডার্ন শিপ এবং বড় বড় লাইনার সার্ভিস যারা তারা এখানে আসবে। এতে করে কি হবে, পোর্টের 1 নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, আর দ্বিতীয়ত হলো যে আমাদের এখন যে টার্ন অ্যারাউন্ড টাইমটা, এটা দেখবেন যে অনেক তারা এফিসিয়েন্ট করে কমে নিয়ে আসবে। অ্যান্ড থার্ড ওয়ান হলো যে তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। এতে করে কি হবে, জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেনারের ভাড়া কমে যাবে। আমাদের জাহাজের ভাড়া এবং কন্টেনার ভাড়া কিন্তু এই উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি। কেন বিদেশিদের মধ্যে ডিপি ওয়ার্ল্ডকে কাজ দেয়া হচ্ছে তার কারণ জানান নৌ পরিবহন উপদেষ্টা। দুবাই যে এখান থেকে আরো লোক তারা নিচ্ছে, আমাকে বলছে 400 ইঞ্জিনিয়ার নেবে। দুবাইতে আমাদের নিজস্ব লোক আছে 11 লক্ষ, তারা রেমিটেন্স পাঠাচ্ছে। তো পোর্ট কোথায় আমি তো বুঝতে পারছি না। আমি যখন দেখি আমি হাসি যে বিদেশিরা নিয়ে গেল পোর্ট। মংলা বন্দরকেও আপডেট করা হবে বলে জানান তিনি। মংলা পোর্টে 2টা কন্টেনার টার্মিনাল তৈরি করবে চাইনিজ কোম্পানি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লোকজন আকাশপথে পণ্য পরিবহনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। এখন থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে সরাসরি পণ্য পরিবহন সেবা চালু করেছে সেন্ট্রাল এয়ারলাইন্স। নতুন এই রুটের উদ্বোধন শেষে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবেচক চেয়ারম্যান জানান, এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। তরিক ইসলামের রিপোর্ট।
দুপুর 12:15। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে চীনের উহু হুয়ানজু থেকে ছেড়ে আসা সেন্টার এয়ারলাইন্সের কার্গো বিমান। এখন থেকে সপ্তাহে 5টি ফ্লাইটের মাধ্যমে ঢাকা ও চীনের মধ্যে সরাসরি পণ্য পরিবহন সম্ভব বলে জানান বিমান কোম্পানির এই প্রতিনিধি। আমরা যখন উহু এয়ারপোর্ট থেকে ঢাকায় আসব তখন আমাদের আরএমজি সেক্টরের জন্য যত প্রকার অ্যাক্সেসরিজ আরও আদার্স পণ্য যেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সেই দ্রব্যাদি আসবে এবং ঢাকা থেকে যখন আমরা এই এয়ারক্রাফটটি ফেরত যাবে তখন বাংলাদেশ থেকে আমাদের যে কাঁকড়া এবং ইলফিশ এগুলো আমরা এক্সপোর্ট করব, যেটা আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রা আহরণ করবে। নতুন এই রুট চালুর মাধ্যমে কার্গো সক্ষমতা আরও বাড়ল বলে জানান বেবিচক চেয়ারম্যান। আমরা নতুন কার্গো এয়ারলাইন্স বা কার্গো অপারেশনসে যদি আনতে চাই কোম্পানি, আমরা আমাদের সর্বোচ্চ সাহায্য সহযোগিতা তাদেরকে করব। কারণ দেখেন আমাদের এখানে যে আগে যে কার্গো হাউস ছিল সেটার পরে আমাদের 2টা অটোমেটেড ওয়্যার হাউস হয়ে গেছে। একটা হলো ইম্পোর্ট কার্গো টার্মিনাল, একটা হলো ইসিটি, যেগুলো আপনার অটোমেটেড সিস্টেম সহ অত্যাধুনিক। তার মানে আমরা অতি দ্রুত প্রসেস করতে পারবো। তার মানে আমরা একই সময় এখন অনেক বেশি পরিমাণে কার্গো অপারেশন হ্যান্ডলিং করতে পারবো। ভবিষ্যতে চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো হাব হিসেবে গড়ে তোলার কথাও জানান তিনি। সিমিলারলি সিলেটে কার্গো অপারেশন শুরু করছি, তো পার উইক যদি 3টা ফ্লাইট হয় আলহামদুলিল্লাহ ইটস গোয়িং ভেরি গুড। আর চিটাগংয়ে যদি আমরা একইভাবে ফ্রেইটার চিটাগং আমার লিমিটেড স্কেলে অপারেশন চলতেছে, কিন্তু ফ্রেইটার অপারেশন হয় না। সো ফ্রেইটার অপারেশনটা শুরু করে ইস্ট ওয়েস্ট কানেক্টিভিটিটা করে দিতে পারি তাহলে কিন্তু দ্যাট উইল রান ভেরি গুড। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের লিড নিতে হবে জাহাজের থেকে 3 সপ্তাহ মিনিমাম লিড নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পণ্য, কারণ জাহাজে যদি যায় তাহলে কম কস্টে চলে যাবে। আমি 3 উইকস আগে যদি আমার কার্গোগুলো পৌঁছে দিতে পারি দেন দ্যাট উইল বি কস্ট ইফেক্টিভ। দেশে কার্গো সেবা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ব্যাংকগুলোর দুর্বল দশায় আমানতকারীদের টাকা কোথা থেকে ফেরত দেওয়া হবে তা জানেন না অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এজন্য বাজেটে 25,000 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও তা বেশ চ্যালেঞ্জিং বলে জানান তিনি। রাজধানীর পল্টনে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যে আর্থিক খাতের মৌলিক সংস্কারগুলো করে যেতে চান তারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এসএমই খাত নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন করায় গণমাধ্যম কর্মীদের পুরস্কৃত করতে এই আয়োজন। এতে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থনীতি সমৃদ্ধ করতে এসএমই খাতকে গুরুত্ব দিতে হবে। এ খাতের উদ্যোক্তাদের জন্য বরাদ্দ কম মন্তব্য করে তিনি বলেন, ঋণ পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক ব্যবস্থাপনা, হিসাব কেদার, স্বচ্ছতা, এটা তো কম্প্রোমাইজ করা যাবে না। অর্থ উপদেষ্টা আরো বলেন, সরকারের হাতে যতদিন সময় আছে এর মধ্যেই আর্থিক খাত ঢেলে সাজানো হবে। আমাদের সময় তো আরেকটু কমে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে, তো আমরা কিছু কিছু রিফর্ম করব, কিছু কিছু রিফর্ম আমি অর্থনীতিতে বলছি। আরেকটা দিক আছে পলিটিক্যাল রিফর্ম, সেটা আমার ইসে না। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে কথা বলবো, মেজর রিফর্ম, যেটা অলরেডি শুরু হয়েছে। ব্যাংক করবে, ব্যাংকের তো একটা সময় লাগবে, কারণ ব্যাংক রিস্ট্রাকচার করা সময়ের ব্যাপার। এনবিআর এর আন্দোলনের কারণে সরকার আন্তর্জাতিক মহলে বিব্রত বলেও জানান অর্থ উপদেষ্টা। এনবিআর এর ব্যাপার আপনারা জানেন, আমাদের অনেক ঝামেলা হয়েছে। আইএমএফ এর মিটিং আগে, ওয়ার্ল্ড ব্যাংকের মিটিং আগে, তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি। সচিব চিঠি লিখেছে, ওয়ার্ল্ড ব্যাংক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি কগনিজেন্স নেব না। পলিসি একটা ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি, আই হ্যাড টু রাইট এ লেটার। দেখেন এটা কিরকম একটা ড্যামেজ হয়ে গেছে। অনুষ্ঠানে দুর্বল ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরানোর চ্যালেঞ্জ প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা। ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে, এটা হলো ফার্স্ট প্রিন্সিপাল, এটা ফেরত দিতে হবে। এটা হ্যান্ড কোথেকে দেবো? আমরা অলরেডি বাজেটে টাকা রেখে দিই 25,000 কোটি টাকা, না ওটা কিছুই না ওই টাকা। পরে এসএমই ফাউন্ডেশন ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড 2025-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘকে তথ্য বিকৃতি বা মিথ্যা সংবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এবং গণমাধ্যমে আত্মনিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রচারে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ফাইজ এবং সংস্থার জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদি বেন শেলহা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও বৈচিত্র্যময়তা নিয়ে ইউএনডিপি ও ইউনেস্কোর যৌথ প্রতিবেদন প্রকাশের আগে মত বিনিময় করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ভুয়া খবর ও তথ্য বিকৃতি এখন বড় সমস্যা। দেশি বিদেশি উভয় জায়গা থেকেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। শুধু সরকারের সঙ্গে নয়, জাতিসংঘকে গণমাধ্যমের সঙ্গেও আলোচনার তাগিদ দেন তিনি। এ সময় ইউনেস্কোর প্রতিনিধি সুসান ফায়েজ জানান, বৃহস্পতিবার প্রকাশিতব্য প্রতিবেদনে গণমাধ্যমের আত্মনিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নীতিমালা বাস্তবায়নের সুপারিশ থাকবে। একাত্তরের রাজাকার আলবদরদের ক্ষমতায় বসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধারা। জাতীয় প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মিন্টুর শোক সভায় তারা বলেন, শেখ মুজিব আর শেখ হাসিনা এক নয়। স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন হওয়া দেশে একাত্তরের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনো আইন মেনে নেওয়া হবে না। বক্তারা বলেন, অসহনীয় মব কালচার জনগণের জানমালের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শোক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৭২-এর সংবিধান প্রণেতাদের অন্যতম ডক্টর কামাল হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও অধ্যাপক এম.এ. আকাশ। এই দেশে এখন সবাই অনিরাপদ। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি। যে লোকটার আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিগত সরকারের দুর্নীতি ও অসম চুক্তির কারণে মালয়েশিয়া শ্রম বাজার বাধাগ্রস্ত হচ্ছে। একই সাথে ভাষা, শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে জাপান বাংলাদেশের অন্যতম শ্রম বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সকল টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা, আর্থিক সহায়তা ও মন্ত্রণালয়ের সেবা সহজীকরণের দাবি জানান এই খাত সংশ্লিষ্টরা। মালয়েশিয়াতে আগামী 1 বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40 হাজার লোক নিবে। আমাদের এখানে যারা অভিবাসনে কাজ করে তারা খুবই মুখরোচক জিনিস বলতে বেশি পছন্দ করে। আমার মূল সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী। আমার মূল সমস্যা হচ্ছে হিউজ আননেসেসারি একটা হিউজ ডিমান্ড, যে আমার বিদেশে চাকরি পাইতেই হবে। কেন পাইতেই হবে? এবারে খেলার খবর। ঋতুপর্ণার জোড়া গোলে নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারকে 2-1 ব্যবধানে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে বাংলাদেশের মেয়েরা। অন্য ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে 2-2 গোলে বাহরাইন ড্র করায় 1 ম্যাচ বাকি থাকতেই প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের। পরাগার মানের রিপোর্ট। ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে ম্যাজিক দেখালো বাংলাদেশের নারী ফুটবলাররা। তাতে জ্বলে পুড়ে ছারখার মিয়ানমার। অন্যদিকে উল্লাস আনন্দ শুরু বাংলাদেশ শিবিরে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 73 ধাপ এগিয়ে থাকা দল মিয়ানমার। তাদের বিপক্ষে দর্শক সমর্থন, স্বাগতিক পরিবেশ কোনো কিছুই বাধা হতে পারেনি বাংলাদেশের। খেলার 18 মিনিটে বক্সের একেবারে সামনে ফ্রিকিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ফ্রিকিক মিয়ানমারের রক্ষণ দেয়ালে প্রতিহত হয়। ফিরতি বলে কোনাকুনি শটে গোল করে দলকে এগিয়ে দেন ঋতুপর্ণা। গোল পাওয়ার পর আধিপত্য ধরে রাখে খেলতে থাকে বাংলাদেশ। শামসুন নাহারের শট পোস্টে লেগে ফিরে না আসলে প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করতে পারত লাল সবুজের দল। তবে মিয়ানমারও যে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েনি তেমনটা নয়, কিন্তু তাদের চেষ্টাগুলো সফল হয়নি। 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টায় আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। আর বাটলারের দলের চেষ্টা ছিল কাউন্টার অ্যাটাকে ব্যবধান বাড়ানো। 70 মিনিটে আবারও মিয়ানমারের দর্শকদের স্তব্ধ করে দেন ঋতুপর্ণা চাকমা। অসাধারণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মিয়ানমার একটি গোল শোধ করলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আগামী বছর অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয় আফিদা ঋতুপর্ণাদের। এদিকে সি গ্রুপের অন্য ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে 2-2 গোলে বাহরাইন ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস করে বাংলাদেশের মেয়েরা। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচ বাকি থাকতেই আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের খেলা নিশ্চিত করে বাংলাদেশের নারীরা। পরাগামান, এটিএন বাংলা। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে 77 রানে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। তাতে পরাজয় দিয়েই অধিনায়কত্ব শুরু হলো মেহেদী হাসান মিরাজের। মাত্র 245 রানের টার্গেটে নেমে দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের 71 রানের জুটিতে লঙ্কানদের ভালোই জবাব দিচ্ছিল টাইগাররা, কিন্তু দলীয় 100 রানে শান্ত আউট হলে বাংলাদেশ শিবিরে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত টাইগাররা অল আউট হয় 167 রানে। দলের পক্ষে সর্বোচ্চ 62 রান করেন তানজিদ হাসান তামিম, জাকের আলী করেন 51 রান। এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নতুন বলে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে 29 রানে লঙ্কানদের 3 উইকেট তুলে নেন পেসার তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। শেষ পর্যন্ত অধিনায়ক চরিথা সালাঙ্কার 123 বলে 106 রানের ইনিংসে 244 রানে গুটিয়ে যায় লঙ্কানরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ 47 রানে 4টি এবং তানজিম সাকিব 46 রানে 3টি উইকেট তুলে নিয়ে স্বাগতিক শিবিরে ধস নামান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আর একবার। আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। গণতন্ত্রের ভিত্তি রচনায় রাষ্ট্র সংস্কারে অনেক ছাড় দেয়া হয়েছে, সব ইস্যুতে সমঝোতা নয়, হুঁশিয়ারি তারেক রহমানের। জনগণের প্রত্যাশাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় বিএনপি। ভারতের দালালির দিন শেষ, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেওয়া হবে না, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টাল বাহানা নয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন চায় সব রাজনৈতিক দল, ঐকমত্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ আলী রিয়াজের। এবং আলোচিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম বরখাস্ত। এনবিআর এর 3 সদস্য 1 কমিশনারকে অবসরে পাঠালো সরকার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।